ঠিক এই মুহূর্তে ধরুন বিশ্বের ১০০রও বেশি এক্সচেঞ্জ থেকে রিয়েল টাইমে ডেটার একটা বিশাল স্রোত, মানে একটা অসম্ভব বড় ডেটা ফ্লো এসে একটা নির্দিষ্ট জায়গায় জমা হচ্ছে। হ্যাঁ, আর শুধু ডেটা জমা হওয়ায় না, আমরা কিন্তু কথা বলছি প্রায় ৩.৫ মিলিয়নেরও বেশি ইনস্ট্রুমেন্ট নিয়ে। রাইট। আর বিশ্বজুড়ে ১০ কোটিরও বেশি মানুষ এই নেটওয়ার্কে যুক্ত। একটু ভেবে দেখলে অবাক লাগে যে এটা কিন্তু কোনো সেন্ট্রাল ব্যাংকের সুপার কম্পিউটার না। একদমই না। এটা সাধারণ মানুষের ল্যাপটপ বা ধরুন মোবাইলে খোলা একটা উইন্ডো মাত্র। মানে আমরা ট্রেডিং ভিউয়ের কথা বলছি। হ্যাঁ, ট্রেডিং ভিউ। এটা এখন আর শুধু একটা সাধারণ চার্টিং প্ল্যাটফর্ম নেই। এটা যেন পুরো বিশ্ব অর্থনীতির একটা জীবন্ত, একটা স্পন্দিত স্নায়ুতন্ত্রের মতো হয়ে দাঁড়িয়েছে। স্নায়ুতন্ত্র উপমাটি কিন্তু বেশ জুতোসই, কারণ এত বিপুল পরিমাণ রিয়েল টাইম ডেটা যখন এক জায়গায় মেশে, তখন মূল খেলাটা কিন্তু শুধু ডেটা দেখানোর মধ্যে আটকে থাকে না। তাহলে আসল চ্যালেঞ্জটা কি দাঁড়ায়? আসল চ্যালেঞ্জ হলো সেই বিশাল ডেটাকে সাধারণ মানুষের বোধগম্য করে তোলা, যাতে সেই ডেটার উপর ভিত্তি করে সেকেন্ডের ভগ্নাংশে একটা নিখুঁত সিদ্ধান্ত নেওয়া যায়। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মূল লক্ষ্যই হল ট্রেডিং ভিউয়ের এই বিশাল ইকোসিস্টেমের ভেতরের যে মেকানিজম বা কলকবজাগুলো আছে সেগুলোকে ডিকোড করা। আর আমি বলবো, যারা শুনছেন তাদের জন্য এটি হতে যাচ্ছে ট্রেডিং ওয়ার্কফ্লোকে নির্ভুল আর আরো দ্রুত করার একটা মাস্টার ক্লাস। একদম। মানে একজন ব্যবহারকারীর মোবাইল অ্যাপের সিঙ্ক্রোনাইজেশন থেকে শুরু করে ব্রোকার কানেকশন, পাইন স্ক্রিপ্টের মাধ্যমে অটোমেশন আর ওই সাবস্ক্রিপশন প্ল্যানের পেছনের মনস্তাত্ত্বিক ফাঁদগুলো সব নিয়ে আমরা আজ কথা বলবো। যদিও প্ল্যাটফর্মটির বিশালতা শুরুতে যে কাউকে একটু ঘাবড়ে দিতে পারে, কিন্তু এখানে সবচেয়ে চমৎকার বিষয়টি হলো এই বিশালতাকে ব্যবহারকারীর নিজের মতো করে গুছিয়ে নেওয়ার স্বাধীনতা। আচ্ছা, মানে কাস্টমাইজেশন। হ্যাঁ, ট্রেডিং ভিউ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একজন ট্রেডার তার নিজস্ব কাজের ধরন অনুযায়ী এর লেআউট বা টুলসগুলো সাজিয়ে নিতে পারেন। ডেস্কটপের একাধিক মনিটরে বসে জটিল অ্যানালিসিস করার যে শক্তি, ঠিক সেই একই শক্তি একটা ছোট মোবাইল স্ক্রিনেও অত্যন্ত কার্যকরভাবে নিয়ে আসা হয়েছে। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, কারণ ডেস্কটপের বিশাল স্ক্রিনে চার্ট অ্যানালাইজ করাটা আরামদায়ক হলেও একজন মানুষের পক্ষে তো দিনে ২৪ ঘন্টা স্ক্রিনের সামনে বসে থাকা সম্ভব না, তাই না? একদমই না। আর সেজন্যই মোবাইল অভিজ্ঞতার জায়গাটি এত বেশি গুরুত্বপূর্ণ। রাইট। আর মোবাইলে ট্রেডিং ভিউ অ্যাপের ব্যবহার শুধু চার্ট দেখার মধ্যে তো সীমাবদ্ধ নেই। বিশেষ করে ওদের পেপার ট্রেডিংয়ের যে মেকানিজমটা আছে, সেটা দারুণ। হ্যাঁ, পেপার ট্রেডিং নতুনদের জন্য ভীষণ কাজের একটা জিনিস। কারণ আসল টাকা বা ক্যাপিটাল ঝুঁকির মুখে ফেলার আগে সম্পূর্ণ লাইভ মার্কেট কন্ডিশনে ভার্চুয়াল মানি দিয়ে নিজের স্ট্র্যাটেজি টেস্ট করার সুযোগ দেয় এটা। আর ইউজার ইন্টারফেসের কথাও বলতে হয়। চার্টের ওপর ২ আঙুল দিয়ে জুম করা বা ড্রয়িং টুল ব্যবহার করার ব্যাপারটি টাচস্ক্রিনের জন্য এতটাই অপটিমাইজড যে মনেই হয় না কোনো ভারী ফিনান্সিয়াল সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। কিন্তু একটা বিষয় মাথায় আসে, মোবাইল স্ক্রিনের জায়গা তো বেশ সীমিত। এত ডেটা, ইন্ডিকেটর, এগুলো ছোট স্ক্রিনে ম্যানেজ হয় কিভাবে? খুব সুন্দর একটা প্রশ্ন। জায়গা সীমিত হলেও অ্যানালাইসিসের গভীরতার সাথে কিন্তু কোনো আপোস করা হয়নি। এখানে একটা খুব ইন্টারেস্টিং মেকানিজম কাজ করে। সেটা কি রকম? সেটা হলো ইন্ডিকেটরগুলোকে ভিজুয়ালি আলাদা করার পদ্ধতি। মূলত ২ ধরনের ইন্ডিকেটর এখানে থাকে। একটা হলো ওভারলে ইন্ডিকেটর, যেমন ধরুন বোলিঞ্জার ব্যান্ডস। আচ্ছা, ওভারলে মানে যেটা প্রাইসের ওপরেই থাকে। রাইট। এটা সরাসরি প্রাইস ক্যান্ডেলস্টিকের ওপরেই বসে যায়, কারণ প্রাইসের যে স্কেল বা ওয়াই অ্যাক্সিস, বলিঞ্জার ব্যান্ডের স্কেলও ঠিক একই। বুঝতে পেরেছি। আর অন্য ধরনটা? অন্যদিকে রয়েছে সাবচার্ট ইন্ডিকেটর, যেমন এমএসিডি বা আরএসআই। এগুলো মূল চার্টের নিচে আলাদা একটা উইন্ডো তৈরি করে। আচ্ছা, কারণ এগুলোর স্কেল তো আলাদা থাকে, তাই না? একদম ঠিক ধরেছেন। যেমন ধরুন আরএসআই 0 থেকে 100-র মধ্যে ওঠানামা করে। এখন এই 100-র স্কেলটা যদি সরাসরি প্রাইসের উপর বসিয়ে দেওয়া হতো, তাহলে তো পুরো চার্ট হিজবিজি হয়ে যেত, কিছুই বোঝা যেত না। একদম তাই। এই লজিক্যাল বিভাজনের কারণে ছোট স্ক্রিনেও এত ডেটা খুব পরিষ্কারভাবে পড়া যায়। এই ভিজুয়াল আর্কিটেকচারটা সত্যিই খুব গোছানো। কিন্তু আমার কাছে সবচেয়ে বিস্ময়কর লাগে এদের সিঙ্ক হওয়ার বিষয়টা। মানে এটা অনেকটা গুগল ডক্সের মতো। হ্যাঁ, অনেকটা সেরকমই। ডেস্কটপে একটা ট্রেন্ড লাইন আঁকার পর মানে চোখের পলক ফেলতে না ফেলতেই সেটা মোবাইল স্ক্রিনেও হাজির হয়ে যায়। কোনো রিফ্রেশ করার বা সেভ বাটনে চাপ দেওয়ার প্রয়োজন হয় না।
এই জাদুকরি রিয়েল টাইম সিঙ্ক্রোনাইজেশন আসলে পেছনের পর্দায় কাজ করে কিভাবে? গুগল ডক্সের উপমাটি মেকানিজম বোঝার জন্য একদম সঠিক। ট্রেডিং ভিউ মূলত ক্লাউড ভিত্তিক একটা সিস্টেম ব্যবহার করে, আর রিয়েল টাইম আপডেটের জন্য তারা নির্ভর করে ওয়েবস্যাক প্রযুক্তির উপর। ওয়েব সকেট এটা সাধারণ ওয়েব ব্রাউজিং থেকে আলাদা কিভাবে? দেখুন, সাধারণ ওয়েব ব্রাউজিংয়ে আমরা যখন কোনো লিঙ্কে ক্লিক করি তখন সার্ভারে একটা রিকোয়েস্ট যায়। সার্ভার পেজটি লোড করে আর সাথে সাথে কানেকশন বন্ধ করে দেয়। আচ্ছা, কিন্তু ওয়েব সকেট হলো এমন একটা পাইপলাইন যা একবার খোলার পর সারাক্ষণ খোলা থাকে। সার্ভার এবং ডিভাইসের মধ্যে ডেটা আসা যাওয়ার জন্য বারবার নতুন করে রিকোয়েস্ট পাঠাতে হয় না। ওয়াও, মানে লাইনটা সবসময় লাইভ থাকছে। রাইট। যখনই ডেস্কটপে একটা লাইন আঁকা হয়, ওয়েব সকেটের ওই খোলা পাইপ দিয়ে সেই তথ্যটি সার্ভারে যায় এবং সেখান থেকে সাথে সাথে মোবাইলে পুশ হয়ে যায়। বুঝতে পারছি। আর হিস্টোরিক্যাল ডেটার ক্ষেত্রে কি হয়? ধরুন কেউ 5 বছরের ডেটা লোড করতে চাইলো। ওই জায়গাতেই আসে রেস্ট এপিআই। যখন বিশাল পরিমাণের হিস্টোরিক্যাল ডেটা বা চার্ট প্রথমবার লোড করার প্রয়োজন হয়, তখন তারা রেস্ট এপিআই ব্যবহার করে। এই ওয়েবসকেট এবং রেস্ট এপিআই এর চমৎকার ব্যালেন্সের কারণেই পুরো সিস্টেমটা এত দ্রুত কাজ করে। কিন্তু এখানে একটা ব্যাপার নিয়ে একটু খটকা লাগছে। বলুন। ধরুন একটা সিনারিও চিন্তা করুন। কেউ ট্রেনে বসে মোবাইলে চার্ট অ্যানালাইসিস করছেন। হঠাৎ ট্রেন একটা টানেলে ঢুকলো আর ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, খুব কমন একটা পরিস্থিতি। তো ওই অফলাইন অবস্থাতেই তিনি চার্টে কিছু এডিট করলেন। এদিকে ধরুন বাসায় তার ডেস্কটপ পিসিটি চালু আছে এবং ইন্টারনেটের সাথে যুক্ত। আচ্ছা। এমন একটা সংবেদনশীল ক্ষেত্রে যেখানে ডেটার একটু এদিক সেদিক হওয়া মানেই বড় আর্থিক ক্ষতি, সেখানে এই সিঙ্ক সিস্টেম কি কনফ্লিক্ট তৈরি করতে পারে না? মানে কোন ডেটাটা আগে সেভ হবে? এটি খুবই বাস্তবসম্মত একটা পরিস্থিতি, এবং ট্রেডিং ভিউয়ের সিস্টেম আর্কিটেকচার ঠিক এই ধরনের কনফ্লিক্ট বা ডেটা লস এড়ানোর জন্যই ডিজাইন করা হয়েছে। কিভাবে? অফলাইনে থাকা অবস্থায় কোনো পরিবর্তন আনলে সেটা হারিয়ে যায় না, বরং ডিভাইসের লোকাল ক্যাশে একটা কিউ বা লাইনে অপেক্ষা করে। অনলাইনে আসা মাত্রই সেটা ক্লাউডে পুশ হয়ে যায়। কিন্তু যদি একই সময়ে 2 ডিভাইস থেকে এডিট করা হয়? হ্যাঁ, কনফ্লিক্ট রেজলিউশনের ক্ষেত্রে সিস্টেমটি কাজ করে টাইম স্ট্যাম্পের উপর ভিত্তি করে। তবে যদি একই সময়ে 2 ডিভাইস থেকে পরিবর্তন আসে, সিস্টেম সাধারণত ডেস্কটপের পরিবর্তনকে অগ্রাধিকার দেয়। আচ্ছা, কারণ ডেস্কটপকে প্রাইমারি ওয়ার্কস্টেশন হিসেবে ধরা হয়। একদম তাই। আর এর পাশাপাশি ড্রয়িং বা স্ট্র্যাটেজির এই যে ডেটা আদান প্রদান, এটা পুরোপুরি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে। নিরাপত্তার কোনো আপোষ নেই এখানে। আর এখানেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ ডেটা সিঙ্ক হওয়া বা নিখুঁত অ্যানালাইসিস করাটা তো কেবল অর্ধেক কাজ। হ্যাঁ, এক্সিকিউশনটা আসল। ঠিক। সেই অ্যানালিসিস অনুযায়ী যদি সঠিক সময়ে ট্রেড এক্সিকিউট করা না যায়, তবে এত আয়োজনের কোনো অর্থই থাকে না। একটু চিন্তা করুন, মার্কেট যখন চরম ভলাটাইল, ধরুন যুক্তরাষ্ট্রের সিপিআই ডেটা রিলিজ হয়েছে। ওই সময় তো সেকেন্ডের ভগ্নাংশে প্রাইস চেঞ্জ হয়। রাইট। এই অবস্থায় চার্ট থেকে চোখ সরিয়ে ব্রোকারের আলাদা কোনো অ্যাপ বা ট্যাবে গিয়ে লগ করে ট্রেড বসাতে গেলে যে 2 সেকেন্ড সময় নষ্ট হবে, সেই 2 সেকেন্ডের মধ্যেই প্রাইস হয়তো আকাশ পাতাল বদলে যাবে। এই সমস্যার সমাধানে ব্রোকার কানেকশনের ভূমিকাটি ঠিক কেমন? ঠিক এই জায়গাটিতেই ট্রেডিং ভিউয়ের ট্রেডিং প্যানেল একটা গেম চেঞ্জার। প্যানেলের নিচে অল ব্রোকার্স নামে একটা অপশন থাকে। সেখান থেকে সরাসরি নিজের ব্রোকারকে প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা যায়। মানে ট্রেডিং ভিউয়ের ভেতর থেকেই ব্রোকার অ্যাকাউন্ট চালানো যায়? একদম। এই ইন্টিগ্রেশন এতটাই গভীর যে ব্রোকারের লগইন ক্রেডেনশিয়াল এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA সেটা ট্রেডিং ভিউয়ের ভেতর থেকেই কাজ করে। তার মানে ব্রোকারের আলাদা কোনো ইন্টারফেস আর ব্যবহার করার প্রয়োজনই নেই? না, একদমই নেই। আপনি ক্যান্ডেলস্টিক চার্টের উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করে সরাসরি সেই প্রাইস লেভেলে বাই বা সেল লিমিট অর্ডার বসিয়ে দিতে পারেন। ওই যে 2 সেকেন্ডের ল্যাগ বা দেরির কথা বললেন, সেটা এখানে পুরোপুরি শূন্যে নেমে আসে। আর এই এক্সিকিউশনের গতিকে তো আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় কিবোর্ড শর্টকাটগুলো। মানে ম্যানুয়াল ট্রেডিংয়ে শর্টকাটগুলো একসময় মাসল মেমোরিতে পরিণত হয়ে যায়। রাইট, মাউস নাড়িয়ে কাজ করার চেয়ে এটা অনেক ফাস্ট। যেমন মাউস নাড়িয়ে মেনু থেকে অপশন বের করার চেয়ে কিবোর্ডে Ctrl+K চাপলে চোখের পলকে সার্চ বার চলে আসে। হ্যাঁ, আবার চার্টের নির্দিষ্ট একটা জায়গায় কার্সর রেখে Alt+A চাপলে ঠিক ওই প্রাইসে একটা অ্যালার্ট সেট হয়ে যায়। Shift+W চাপলে ওয়াচলিস্ট পরিবর্তন হয়,
আর Alt+D দিয়ে নিমেষেই ট্রেন্ড লাইন আঁকা যায়। স্পিডের জন্য এগুলো অসাধারণ টুল। কিন্তু ব্রোকারদের তালিকায় চোখ বোলালে একটা বিষয় খুব অবাক করে। মানে সবাই তো চায় নিজেদের প্ল্যাটফর্মে সর্বোচ্চ সংখ্যক ব্রোকার থাকুক। তাহলে বিশ্বের সব ব্রোকার কেন এই ট্রেডিং প্যানেলে যুক্ত নেই? এটা কি প্রযুক্তিগত কোনো সীমাবদ্ধতা? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কারণ অনেকেই ভাবেন এটা হয়তো একটা সাধারণ এপিআই প্লাগ ইন প্লের বিষয়, মানে একটু কোড করলেই যুক্ত হয়ে যাবে। ব্যাপারটা কি সেরকম না? বাস্তবতা একেবারেই ভিন্ন। ব্রোকার ইন্টিগ্রেশন মোটেও শুধু প্রযুক্তিগত ব্যাপার নয়, এটা মূলত একটা আইনি ও রেগুলেটরি যুদ্ধ। আইনি যুদ্ধ মানে কমপ্লায়েন্সের ইস্যু। একদম। প্রতিটি দেশের আলাদা আর্থিক আইন, অ্যান্টি মানি লন্ডারিং এবং কেওয়াইসি প্রোটোকল থাকে। ট্রেডিং ভিউকে থার্ড পার্টি হিসেবে যখন একটা ব্রোকারের ডেটা নিজেদের প্ল্যাটফর্মে ফ্লো করাতে হয়, তখন তাদের কঠোর নিরাপত্তা অডিট পাস করতে হয়। বুঝতে পারছি। ক্লায়েন্টের ব্যালেন্স, মার্জিন লেভেল এবং ওপেন পজিশনের ডেটা লাইভ ফিড হিসেবে আনা প্রচণ্ড সংবেদনশীল কাজ। কোনো ব্রোকারের সিস্টেমে যদি সামান্যতম ল্যাগ থাকে, তবে সেটা ট্রেডিং ভিউয়ের চার্টের সাথে মিলবে না। এই আইনি বাধা এবং সার্ভারের স্পিড ম্যাচিংয়ের কঠিন শর্ত পূরণ করেই তবে একটা ব্রোকার এই তালিকায় স্থান পায়। আচ্ছা, তার মানে কোয়ালিটি কন্ট্রোল এবং আইনি বাধ্যবাধকতার কারণেই এই ফিল্টারটা রাখা হয়েছে। হ্যাঁ, সুরক্ষার জন্যই। তবে একজন মানুষ যত দ্রুতই শর্টকাট ব্যবহার করুক না কেন, মানুষের রিফ্লেক্স বা গতির একটা নির্দিষ্ট সীমা আছে, তাই না? তা তো বটেই। আমরা তো আর মেশিনের মতো মিলি সেকেন্ডে ডেটা প্রসেস করে রিয়্যাক্ট করতে পারি না। আবার ভয় বা লোভের কারণে অনেক সময় আমাদের হাত কেঁপে যায়। এই মানবিক সীমাবদ্ধতা দূর করার জন্য ট্রেডিং ভিউয়ে অটোমেশনের কী ব্যবস্থা আছে? এই জায়গাটিতেই আসে ট্রেডিং ভিউয়ের নিজস্ব প্রোগ্রামিং ভাষা পাইনস্ক্রিপ্ট। মানুষের ইমোশন বা আবেগ যখন ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়, তখন পাইনস্ক্রিপ্ট সেই আবেগকে সরিয়ে লজিককে সামনে নিয়ে আসে। আচ্ছা, এই স্ক্রিপ্টিং ভাষাটার বর্তমান অবস্থা কি? বর্তমানে এর ভার্সন 4 এবং 5 ব্যবহৃত হচ্ছে। যে কোনো স্ক্রিপ্টের শুরুতেই ভার্সন 5 লিখে ডিক্লেয়ার করে দিতে হয়, যাতে সিস্টেম বুঝতে পারে কোন রুল সেট অনুযায়ী কোডটি রান করবে। এই কোডের মেকানিজমটা আমি একটু বুঝতে চাই। সাধারণ চার্টিংয়ের সাথে এই কোডিং কিভাবে ইন্টারঅ্যাক্ট করে? এর কিছু সুনির্দিষ্ট ফাংশন আছে। ধরুন, কেউ যদি নিজের মতো করে একটা লাইন বা টুল বানাতে চান, তখন তিনি ইন্ডিকেটর ফাংশন ব্যবহার করবেন। শুধু দেখার জন্যে? হ্যাঁ, অ্যানালাইসিসের জন্য। কিন্তু কেউ যদি চান যে সিস্টেম নিজে থেকে ট্রেড এন্ট্রি বা এক্সিট সিমুলেট করবে, তখন ব্যবহার করতে হবে স্ট্র্যাটেজি ফাংশন। আর একটা পজিশন কেনার কমান্ড হল strategy.entry। আচ্ছা, এটা দিয়ে কি মানুষের সাইকোলজিক্যাল প্রবলেমগুলো কমানো যায়? অবশ্যই। যেমন ধরুন, সাধারণ ক্যান্ডেলস্টিকে ট্রেড করতে গেলে প্রাইসের ছোট ছোট ওঠানামা বা নয়েজ দেখে মানুষের মনে ভয় তৈরি হয়। ফলে অনেকেই তাড়াহুড়ো করে লসে ট্রেড ক্লোজ করে দেন। হ্যাঁ, এটা তো হরহামেশাই হয়। এই নয়েজ কমানোর জন্য হেইকিনাশি নামে একটা পদ্ধতি আছে। পাইনস্ক্রিপ্ট ব্যবহার করে সাধারণ ওপেন ক্লোজ প্রাইসকে গাণিতিকভাবে গড় করে একটা মসৃণ ট্রেন্ড লাইন তৈরি করা যায়। মসৃণ মানে ওই ছোটখাটো লাল ক্যান্ডেলগুলো আর দেখাবে না? রাইট। যখন মার্কেট ওপরে যায়, তখন টানা সবুজ ক্যান্ডেল দেখায়। মাঝখানের ছোটখাটো লাল ক্যান্ডেলগুলোকে সেটা গাণিতিকভাবে মুছে ফেলে। এটা মানুষের সাইকোলজিকে প্যানিক করা থেকে বিরত রাখে। কিন্তু একটু দাঁড়ান, যারা বছরের পর বছর ক্যান্ডেল স্টিক বা চার্ট দেখছেন, তাদের হয়তো মার্কেট নিয়ে অসাধারণ জ্ঞান আছে, কিন্তু তারা তো আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার নন। হ্যাঁ, সেটা ঠিক। জীবনে হয়তো কখনো এক লাইন কোডও লেখেননি। তাদের জন্য স্ক্রিনে ওই ভার্সন 5 বা strategy.entry লেখাটা তো রীতিমতো ভয়ের একটা ব্যাপার। তাদের কি অটোমেশনের বাইরেই থাকতে হবে? প্রথম দর্শনে এটিকে একটা ভিন্ন গ্রহের ভাষা মনে হতেই পারে, কিন্তু আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব ট্রেডিং ভিউয়ের ওপেন সোর্স কমিউনিটি কতটা বিশাল। মানে অন্যের লেখা কোড ব্যবহার করা যায়? একদম। একজন নন কোডার ট্রেডারকে শূন্য থেকে কোনো কোড লিখতে হয় না। প্ল্যাটফর্মটিতে লাখ লাখ ফ্রি স্ক্রিপ্ট আছে, যা অন্য ডেভেলপাররা তৈরি করে উন্মুক্ত করে রেখেছেন। ওয়াও! কেউ চাইলে এমএসিডি ক্রসওভার বা ইচিমোকো ক্লাউডের মতো জটিল স্ট্র্যাটেজির কোড কপি করে শুধু নিজের মতো করে দু একটা ভ্যালু পরিবর্তন করেই কাজ শুরু করে দিতে পারেন। এটা তো দারুণ একটা ব্যাপার। আর ব্যাকটেস্টিংয়ের জায়গাটিতেও তো এই স্ক্রিপ্টের দারুণ ব্যবহার আছে বলে শুনেছি। হ্যাঁ, বিশেষ করে বার রিপ্লে ফিচারটি তো অনেকটা টাইম মেশিনের মতো কাজ করে। টাইম মেশিনের মতো? মানে অতীতে গিয়ে টেস্ট করা? ঠিক তাই।
কেউ একটা স্ট্র্যাটেজি তৈরি করে অতীতের 5 বা 10 বছরের ডেটায় গিয়ে চেক করতে পারেন যে যদি সেই সময়ে এই স্ট্র্যাটেজি রান করা হতো তবে কত % লাভ বা লোকসান হতো। তার মানে আসল টাকা হারানোর আগেই আমি জেনে যাচ্ছি স্ট্র্যাটেজিটা আদৌ কাজ করবে কিনা। রাইট। আর ওয়েবহুকস ব্যবহার করে অ্যালার্ট কন্ডিশনকে সরাসরি থার্ড পার্টি অ্যাপের সাথে জুড়ে দেয়া যায়। মানে শর্ত পূরণ হওয়া মাত্রই ট্রেডার ঘুমে থাকলেও স্বয়ংক্রিয়ভাবে ব্রোকারের কাছে বাই বা সেল অর্ডার চলে যাবে। এটা রীতিমতো ভবিষ্যতে ট্রেডিং। তবে এই মাল্টি ডিভাইস সিঙ্ক, লাইভ ব্রোকার ডেটা এবং এত ভারী ভারী পাইনস্ক্রিপ্ট চালানোর একটা বড় নেগেটিভ দিক তো আছে। হ্যাঁ, টেকনিক্যাল গ্লিচ তো হতেই পারে। মাঝে মধ্যেই ব্রাউজারে ট্যাব ক্র্যাশ করার বা মেমরি শেষ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এটা আসলে কেন হয়? এর পেছনে নিখাত গণিত এবং হার্ডওয়্যারের সীমাবদ্ধতা কাজ করে। ট্যাব ক্র্যাশ করার মূল কারণ হল মেমরি ওভারলোড। মানে পিসির র্যাম ফুল হয়ে যায়? হ্যাঁ, ধরুন একটা চার্টে যখন রিয়েল টাইম টিক ডেটা মানে প্রতি সেকেন্ডের প্রাইস আপডেট আসতে থাকে আর সেই চার্টের ওপর যদি 5-6টি ভারী কাস্টম ইন্ডিকেটর বসানো থাকে তখন ব্রাউজারকে প্রতি মিলিসেকেন্ডে বিশাল গাণিতিক হিসাব করতে হয়। আচ্ছা, সাধারণ কম্পিউটার বা ব্রাউজার এই প্রসেসিং লোড নিতে পারে না। তাহলে সমাধান কি? সমাধান হিসাবে ব্রাউজার এবং ট্রেডিং ভিউ অ্যাপ সবসময় আপডেটেড রাখা জরুরি। ক্যাশ মেমোরি ক্লিয়ার রাখা উচিত। অনেক সময় পিসির ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস এই লাইভ ডেটা ফ্লোতে বাধা দেয়, সেগুলো সাময়িকভাবে ডিসেবল করে চেক করা যেতে পারে। আর ইন্টারনেটের স্পিড? অবশ্যই ডেটা সিঙ্কিংয়ে ল্যাগ এড়ানোর জন্য অন্তত 10 Mbps স্থিতিশীল ইন্টারনেট সংযোগ থাকা বাঞ্ছনীয়। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? সিস্টেম যাতে ক্র্যাশ না করে সেজন্য অনেকেই ভাবেন ট্রেডিং ভিউয়ের সবচেয়ে দামি প্ল্যানটি কিনে ফেললেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা খুব কমন একটা ধারণা। মানে ট্রেডিং ভিউ 2026 সালের প্রাইসিং প্ল্যানগুলোকে বেশ কয়েকটা স্তরে ভাগ করেছে। একদম নতুনদের জন্য রয়েছে বেসিক ফ্রি প্ল্যান, যেখানে একটা চার্ট এবং দুটো ইন্ডিকেটর ব্যবহার করা যায়। হ্যাঁ, শেখার জন্য এটা এনাফ। এরপর 12.95 ইউরো মূল্যের এসেনশিয়াল প্ল্যান, যেখানে দুটা চার্ট এবং 5টা ইন্ডিকেটর পাওয়া যায়। তারপর 29.95 ইউরোর প্লাস প্ল্যানে 4টা চার্ট এবং 10টা ইন্ডিকেটর এবং 100টা অ্যালার্ট পাওয়া যায়। যেটা অ্যাক্টিভ ট্রেডারদের জন্য বেস্ট ভ্যালু হিসেবে পরিচিত। রাইট? এরপর আরও ওপরে আছে 59.95 ইউরোর প্রিমিয়াম প্ল্যান, 8টা চার্ট এবং 400 অ্যালার্ট। আর একদম চূড়ায় হল মাসে 199.95 ইউরোর আল্টিমেট প্ল্যান, যেখানে একসঙ্গে 16টা চার্ট, 50টা ইন্ডিকেটর এবং 40,000 হিস্টোরিক্যাল বার দেখা যায়। লিস্টটা বেশ লম্বা। হ্যাঁ, তো আমার প্রশ্ন হল, একজন নতুন ট্রেডার কি এই আল্টিমেট প্ল্যান কিনলেই জাদুকরী কোনো ফলাফল পাবেন? এটি কি শুধু একটা মনস্তাত্ত্বিক বিভ্রম নয়? এটি ট্রেডিং জগতের অন্যতম বড় একটা মনস্তাত্ত্বিক ফাঁদ। অনেকেই মনে করেন আমি যদি একসাথে 16টা স্ক্রিনের 16টা ভিন্ন ভিন্ন চার্ট দেখতে পারি তবে মার্কেট সম্পর্কে আমি হয়তো বেশি জানব। কিন্তু আসলে তো তা হয় না। একদমই না। বাস্তবতা হল মানুষের মস্তিষ্ক একসাথে 16টা চার্টের ডেটা নিখুঁতভাবে প্রসেস করতেই পারে না। এটা সিগন্যালের চেয়ে চার্টের নয়েজ বা বিভ্রান্তি বেশি তৈরি করে। আচ্ছা, তাহলে এই আল্টিমেট প্ল্যানটা কাদের জন্য? আল্টিমেট প্ল্যানটি মূলত ইনস্টিটিউশনাল পাওয়ার ইউজারদের জন্য, যাদের বিশাল অ্যালগরিদমিক সেটআপ আছে। একজন সাধারণ ব্যবহারকারী ততক্ষণ পর্যন্ত আপগ্রেড করার কথা ভাবাই উচিত নয় যতক্ষণ না তিনি তার বর্তমান প্ল্যানের অ্যালার্ট বা ইন্ডিকেটর লিমিটে বারবার আটকে যাচ্ছেন। চমৎকার বলেছেন। মানে টুলস বা স্ক্রিনের সংখ্যা কাউকে রাতারাতি ভালো ট্রেডার বানায় না, বরং কম তথ্যের উপর ভিত্তি করে সঠিক লজিক দাঁড় করানোই হল সফলতার চাবিকাঠি। একেবারে নিখাত সত্য। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো বিষয়টিকে সামারাইজ করা যায়, আমরা আজকে দেখলাম কিভাবে ক্লাউড ভিত্তিক ওয়েব সকেট এবং রেস্ট এপিআই এর মাধ্যমে মোবাইল ও ডেস্কটপের মাঝে রিয়েল টাইম সিঙ্ক কাজ করে। হ্যাঁ, ডেটা ট্রান্সফারের পেছনের মেকানিজমটা আমরা বুঝলাম। তারপর আমরা দেখলাম কিভাবে ট্রেডিং প্যানেল এবং কিবোর্ড শর্টকাটগুলো একজন ট্রেডারের 2 সেকেন্ডের ল্যাগ কমিয়ে অর্থ বাঁচাতে সাহায্য করে। আমরা ডিকোড করলাম পাইনস্ক্রিপ্টের মেকানিজম এবং কিভাবে এটি ইমোশনকে সরিয়ে লজিককে জায়গা করে দেয়। আর হার্ডওয়্যারের লোড এবং প্রাইসিং প্ল্যানের পেছনের মনস্তত্ত্ব নিয়েও তো আমরা বিস্তারিত আলাপ করলাম। রাইট। আসলে প্রতিটি টুল, প্রতিটি লাইনের কোড এবং প্রতিটি ফিচার মূলত তৈরি করা হয়েছে তথ্য আর সিদ্ধান্তের মাঝখানের দূরত্বটা কমিয়ে আনার জন্য। আর এই দূরত্ব কমার বিষয়টি মাথায় রেখেই
বিদায় নেওয়ার আগে একটা গভীর ভাবনার বিষয় এখানে ছেড়ে দিতে চাই। আচ্ছা। আমরা দেখলাম বার রিপ্লে এবং পাইনস্ক্রিপ্টের মতো টুলস দিয়ে মুহূর্তের মধ্যে অতীতের দশকের পর দশকের ডেটা বিশ্লেষণ করে বট বা স্বয়ংক্রিয় সিস্টেম তৈরি করা যাচ্ছে। মার্কেট এখন যেন অ্যালগোরিদমের দখলে। অটোমেশনের যুগ। তো প্রশ্ন হলো, আগামী দিনের এই অতি নিখুঁত, আবেগহীন, গণিত নির্ভর ট্রেডিং জগতে মানুষের